নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গরমের মধ্যেও মাঝে মাঝে ঝড় বৃষ্টির ঠান্ডা আমেজ মনকে কাব্যিক করে তুলছে নাকি? কেমন লাগছে তোমাদের? তবে আজ বন্ধুরা তোমাদের সামনে একটি ভিন্ন ধর্মী উপস্থাপনা করতে চাই। সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের প্রকৃতি ভাবনা। উভয় কবির কাব্যচেতনায় প্রকৃতি কেন্দ্রীয় ভূমিকা পালন করলেও তাদের দৃষ্টিভঙ্গিতে মৌলিক পার্থক্য রয়েছে। রবীন্দ্রনাথের কাছে প্রকৃতি হলো পরমাত্মা বা ঈশ্বরের লীলাভূমি। তিনি প্রকৃতিকে বিচ্ছিন্ন করে কিছু মনে করেন না। মানুষের আত্মার সঙ্গে একাকার করে বারবার তিনি প্রকৃতিকে দেখেছেন। প্রকৃতির রূপ, রস ও শব্দের মাঝে এক অখণ্ড সত্তার উপস্থিতি তিনি অনুভব করেছেন। বর্ষা ও বসন্ত তার কাব্যে বিশেষ গুরুত্ব পেয়েছে, যেখানে প্রকৃতি মানুষের আনন্দ বেদনার সঙ্গী। তার কাছে প্রকৃতি হলো একটি বৃহত্তর আধ্যাত্মিক সত্যের বহিঃপ্রকাশ। রবীন্দ্র রচনাবলী থেকে তার প্রকৃতি বিষয়ক প্রবন্ধ ও কবিতা সম্পর্কে বিস্তারিত জানা যায়। রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম বিশাল। ওর দৃষ্টিতে প্রকৃতি নিছকই মানুষের উপভোগ বা রসাস্বাদনের বিষয় নয়। তিনি প্রকৃতির কোলে মাথা রেখে শুনেছিলেন জননী বসুন্ধরার অমোঘ প্রেম। এত বিশাল ছিল রবি ঠাকুরের উপলব্ধি, এত গভীর ছিল তার প্রকৃতি প্রেম। এ প্রসঙ্গে ছিন্নপত্রের অনেক পত্রে রবীন্দ্রনাথ বসুন্ধরা অর্থাৎ এই পৃথিবীর সাথে আদিকালের সম্পর্কের কথা জানাচ্ছেন। যে সময়ে তিনি ভেসে বেড়াচ্ছেন পদ্মার বুকে বোটে করে আর সৃষ্টি করছেন একটার পর একটা মহামূল্যবান সাহিত্য। ছিন্নপত্র পাঠ করলে আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথ কতখানি প্রকৃতি প্রেমিক মানুষ ছিলেন, কত গভীর ছিল তাঁর এই প্রেম। ছিন্নপত্রের 10, 18, 67, 64, 102, 108 প্রভৃতি পত্রে আমরা সেই প্রেমের পরিচয় পাই। রবীন্দ্রনাথ বলেছেন, পৃথিবী সৃষ্টির আদি লগ্নে যখন কোনো প্রাণের সঞ্চার হয়নি, পৃথিবী তখন এক বিশাল সমুদ্র হয়ে দুলছে, আর চারিদিকে জল আর জল। কবি বলছেন তিনি সেই সময়ে ছিলেন এক তৃণরূপে, ছোট একটি গাছের পাতা হয়ে তখন তিনি পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলেন। আর সূর্যের প্রথম আলোতে তার মধ্যে নব প্রাণের সঞ্চার হতো। রবীন্দ্রনাথ আরো বলেছেন, ধীরে ধীরে সেই গাছ থেকে সৃষ্টিচক্রের মাধ্যমে আমাদের উন্নত মানব জীবন গড়ে উঠেছে। পৃথিবীর সাথে রবীন্দ্রনাথের এতটাই গভীর প্রেম। ছিন্নপত্র ছাড়াও কবির সোনার তরীতে শুধুই প্রকৃতি নয়, তার সাথে সাথে পৃথিবীর কথাও বললেন। যেতে নাহি দিব কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ দেখালেন তার বসুন্ধরা মায়ের এক করুণ রূপ। আশ্চর্য এক নিরাশক্তি। কবির ছেড়ে যেতে ইচ্ছে করছে না পৃথিবী মাতাকে, তবু যেতে হবে। তবু সবাই সমস্ত মায়া কাটিয়ে একদিন চলে যায়। শুধু পড়ে থাকে রিক্তা দক্ষিণী মা, ধরে রাখতে পারে না কাউকেই। ছোট শিশুকন্যার মধ্যে কবি খুঁজে পেলেন মাতা বসুন্ধরাকে। যেতে নাহি দিব কথাটি শিশুর মুখ থেকে বেরোলো, এ যেন সমস্ত পৃথিবীর এক চিরন্তন ক্রন্দন ধ্বনি। রবি ঠাকুরের ছোট গল্পের অধিকাংশ চরিত্রই প্রকৃতির কোলে বেড়ে ওঠা, যেমন শুভা গল্পের শুভা, পোস্টমাস্টারের রতন, অতিথি গল্পের তারাপদ, সমাপ্তির মৃন্ময়ী, সকলে কোনো না কোনো দিক থেকে প্রকৃতির সন্তান। রবীন্দ্র সাহিত্যে প্রকৃতি নিছকই ঠুনকো বিষয় নয়, এক গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতির সন্তান রবীন্দ্রনাথ
বারংবারই তার জীবন ও বিচিত্র সাধনায় প্রকৃতিকে এক পৃথক স্থান দিয়েছিলেন। কবি বলেছিলেন, আমার পৃথিবী তুমি বহু বরষে। সত্যি, রবীন্দ্রনাথের সাথে এই পৃথিবীর যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক। তাই তার সাহিত্যেও প্রকৃতি ছিল অন্যতম বিষয়। তাই রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ প্রকৃতি প্রেমিক কবি। পৃথিবীর প্রতি গভীর আকর্ষণের সাথে সাথে তিনি আজও বিশ্বকবি। আজ বন্ধুরা তোমাদের কবিগুরুর লেখা সোনার তরী কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরো ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরি বে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়। ঢেউগুলি নিরুপায়, ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও, তরণী পরে। আর আছে, আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে, যাহা লয়েছিনু ভুলে। সকলে দিলাম তুলে, থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরি। আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রহিনী পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। রবীন্দ্র পরবর্তী যুগে জীবনানন্দ প্রকৃতিকে নতুন এক আধুনিক ও শরীরী মাত্রায় উপস্থাপন করেছেন। জীবনানন্দ প্রকৃতিকে কোনো আধ্যাত্মিক প্রতীক বা ঈশ্বরের রূপ হিসেবে দেখেননি। তার কাছে প্রকৃতি ছিল অত্যন্ত বাস্তব এবং ইন্দ্রিয়গ্রাহ্য। তিনি প্রকৃতির তুচ্ছাতি তুচ্ছ অনুষঙ্গকেও, যেমন ঘাস, পেঁচা, হিজল, ধলেশ্বরী নদী, লতা পাতা, এসব কিছুকে এক গভীর মগ্নতায় তুলে ধরেছেন। তার কবিতায় প্রকৃতির বর্ণনায় এক ধরনের ধূসরতা, নির্জনতা এবং বিষাদ কাজ করে। তিনি প্রকৃতির মাঝে জীবনের ক্ষণস্থায়িত্ব এবং নিয়তির সংকেত খুঁজে পেয়েছেন।
জীবনানন্দের কাব্যরীতির এই বিশেষ বৈশিষ্ট্যকে চিত্ররূপময় বলে আখ্যায়িত করা হয়ে থাকে। জীবনানন্দ বাংলার মাটির গন্ধ ও গ্রামীণ রূপকে এতটাই আপন করে নিয়েছিলেন যে তাকে রূপসী বাংলার কবি বলা হয়। বুদ্ধদেব বসু তার ১ একর সবুজ ঘাস গ্রন্থে জীবনানন্দ সম্পর্কে যথার্থই বলেছেন, তিনি একজন প্রকৃতি উপাসক, কিন্তু কোনোভাবেই প্লেটোবাদী বা সর্বেশ্বরবাদী নন, বরং তিনি একজন পৌত্তলিক, যিনি প্রকৃতির জিনিসগুলোকে ইন্দ্রিয়গতভাবে ভালোবাসেন, নিদর্শন বা প্রতীক হিসেবে নয়, কিংবা পূর্ণতার প্রতিরূপ হিসেবেও নয়, বরং কেবল এই কারণে যে সেগুলি যেমন তেমনই। জীবনানন্দের স্বাতন্ত্র্য নিহিত রয়েছে প্রকৃতির অলক্ষিত ও ক্ষুদ্র বস্তুর মাঝেও সৌন্দর্য অনুধাবন করার ক্ষমতায়, এবং সেই অর্থে তিনি সাধারণকে সত্যি অসাধারণ করে তুলেছিলেন। তার কবিতাগুলি নীরবতা, প্রশান্তি এবং এক স্বপ্নময় আবহ দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। সম্ভবত এই কারণেই অনেকে জীবনানন্দকে পরাবাস্তববাদী বলে অভিহিত করতেন। পরাবাস্তববাদীরা বিশ্বাস করতেন যে মনের শক্তিকে জাগ্রত করার মাধ্যমে বাহ্যিক জগতের অনিশ্চয়তাকে জয় করে মুক্তি লাভ করা এবং বিস্ময়কর সম্ভাবনার জগতে প্রবেশ করা সম্ভব। তার লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থটি তার প্রকৃতি চেতনার শ্রেষ্ঠ নিদর্শন। এর কবিতাগুলোতে বাংলার ধানক্ষেত, নদী, শঙ্খচিল, লক্ষ্মী পেঁচা এবং শ্যাওলার মলিন সবুজের এক অসাধারণ চিত্র ফুটে উঠেছে। এছাড়াও আমরা তার লেখা আবার আসিব ফিরে কবিতায় দেখতে পাই কবি মৃত্যুর পর আবার বাংলা প্রকৃতির কোলে হয়তো শঙ্খচিল বা লক্ষ্মী পেঁচা হয়ে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন। কবির লেখা ধূসর পাণ্ডুলিপি গ্রন্থে প্রকৃতির এক বিষণ্ণ ও ধূসর রূপ ফুটে উঠেছে, যা জীবনানন্দের কবিতার এক অনন্য স্টাইল। এবারে বন্ধুরা তোমাদের শোনাতে চলেছি কবি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। থাকে শুধু অন্ধকার,
মুখোমুখি বসিবার। বনলতা সেন। সংক্ষেপে বলা যায়, রবীন্দ্রনাথ প্রকৃতিকে খুঁজেছেন আনন্দ ও বিশ্বজনীন আধ্যাত্মিকতার মাধ্যমে, আর জীবনানন্দ খুঁজেছেন বাংলার একান্ত নিজস্ব রূপ ও নিঃসঙ্গতার সৌন্দর্য হিসেবে। আজকের এই নিবেদন তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে বন্ধুরা। সবাই খুব খুব ভালো থেকো। আজ আসি তাহলে, টাটা।